ব্যাংক বাঁচাতে চোরের হাতেই কি আবার তুলে দেওয়া হচ্ছে চাবি? দেশের অর্থনীতি আর রাজনীতির অন্তর্মহলে এখন ঘুরপাক খাচ্ছে এমনই এক বিস্ফোরক প্রশ্ন। কারণ সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত দেখে অনেকেই বলছেন বাংলাদেশের ব্যাংকিং খাতকে বাঁচানোর বদলে যেন আবারও সেই পুরনো লুটপাটের চক্রকেই ফিরিয়ে আনা হচ্ছে নতুন মোড়কে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ্যে স্বীকার করেছেন দেশের ব্যাংক খাত থেকে লাখ লাখ কোটি টাকা ঋণের নামে বের করে নেওয়া হয়েছে, যার বিপরীতে নেই কোনো কার্যকর জামানত বা নিরাপত্তা। অর্থাৎ এই বিশাল অঙ্কের টাকার বড় অংশ আর কখনো ফেরত আসবে না, এমন আশঙ্কাই এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। কিন্তু আসল বিতর্ক শুরু হয় এর ঠিক পরেই। যে সময়টাই ব্যাংক খাত থেকে এই বিপুল অর্থ বের হয়ে গেছে, সেই সময় বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোহাম্মদ খুরশিদ আলমকে দেশের অন্যতম আলোচিত ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। আর এতেই রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সমালোচকদের দাবি, যাদের দায়িত্ব ছিল ব্যাংক পাহারা দেওয়া, তাদেরই এখন আবার সংকটাপন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই সংস্কার নাকি পুরনো শক্তিগুলোর পুনর্বাসন? খুরশিদ আলমের নাম নতুন করে আলোচনায় আসার পেছনে আরো কিছু কারণ রয়েছে। অতীতে বাংলাদেশ ব্যাংকের ভেতরে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে বড় ঋণ কেলেঙ্কারি ও অর্থ পাচারের ঘটনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি এস আলম গ্রুপের মতো বিতর্কিত গোষ্ঠীর ব্যাংক দখল ও অর্থ বের করে নেওয়ার পথ সহজ করে দেওয়ার অভিযোগও তুলছিলেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে পুরনো দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত চলছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। ফলে এমন একজনকে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোকে অনেকে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলছেন। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক হিসাব। ইসলামী ব্যাংকে ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াই চলে আসছে। কেউ কেউ মনে করছেন ব্যাংকটির নিয়ন্ত্রণ ধরে রেখে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে দুর্বল করার চেষ্টা চলছে। কিন্তু ইতিহাস বলছে ঠিক একই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একসময় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ চলে গিয়েছিল এস আলম গোষ্ঠীর হাতে, আর তার ফল ভুগতে হয়েছে পুরো দেশকে। কারণ ব্যাংক লুটের প্রভাব শুধু ব্যাংকের ভেতর সীমাবদ্ধ থাকে না। যখন হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, তখন দেশের ডলার রিজার্ভে চাপ পড়ে, টাকার মান কমে যায়, আমদানি ব্যয় বেড়ে যায় এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এর সঙ্গে যুক্ত হয় বিদ্যুৎ সংকট, শিল্প উৎপাদন কমে যাওয়া, বেকারত্ব বৃদ্ধি এবং শেষ পর্যন্ত সামাজিক অস্থিরতা। অনেক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনা সরকারের পতনের পেছনেও অর্থনৈতিক সংকট ছিল বড় কারণ। মানুষ দীর্ঘদিন রাজনৈতিক বিতর্ক সহ্য করলেও যখন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে, তখন ক্ষোভ বিস্ফোরণের রূপ নেয়। এখন সেই একই ভুল আবার করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। কারণ বর্তমান অর্থনীতি আগের মতো শক্ত অবস্থায় নেই, এটি ইতিমধ্যেই দুর্বল ও সংকটাপন্ন। এমন অবস্থায় নতুন করে বড় ধরনের লুটপাট হলে পুরো আর্থিক ব্যবস্থায় ধসে পড়তে পারে। এর মধ্যে ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যেও অস্বস্তি বাড়ছে। গোপনে টাকা তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। যদি ব্যাপক হারে আমানত প্রত্যাহার শুরু হয়, তাহলে ব্যাংকটি বড় ধরনের তারল্য সংকটে পড়তে পারে, যা পুরো ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। সরকার কি সত্যি ব্যাংক খাতকে সংস্কার করতে চাইছে, নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণের খেলায় আবারও অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে মানুষের মুখে মুখে। আগামী 7 দিনে এই সংঘাত কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়। কারণ ইতিহাস বলছে রাজনীতির ভুল সিদ্ধান্তের সবচেয়ে বড় মূল্য শেষ পর্যন্ত দিতে হয় সাধারণ মানুষকেই।